দর্শক আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাইটিভি দুপুরের সংবাদে। আপনাদের সাথে আছি আমি উপমা কুণ্ডু, আর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দেশের অর্থনীতি পঙ্গু করতেই ষড়যন্ত্র করে পরিস্থিতি অস্থিতিশীল করা হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। পঙ্গু হাসপাতালে খোঁজ নিলেন আহতদের চিকিৎসার। আন্দোলনে ভর করে অস্ত্র নিয়ে মাঠে নেমেছে বিএনপি জামাত বললেন ওবায়দুল কাদের। নৈরাজ্যকারী ও চক্রান্তকারীদের খুঁজে বের করা হবে মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী। জিজ্ঞাসাবাদের জন্য কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ডিবি হেফাজতে আসেন, জানালেন ডিবি প্রধান। রুশ সহ অন্যদের সাথে কি কথা হয়েছে জানার চেষ্টা করা হবে। ঢাকা সহ 4 জেলায় আজ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল। সড়কে বেড়েছে যান চলাচল, কর্মব্যস্ত কর্মজীবীরা। এবং কারফিউ পরিস্থিতিতে ঢাকার বাইরেও বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বাজারে গিয়ে বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। দেশের অর্থনীতি পঙ্গু করতেই ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় আহতদের দেখতে রাজধানীর পঙ্গু হাসপাতালে গিয়ে এই কথা বলেন প্রধানমন্ত্রী। হাসপাতালে গিয়ে চিকিৎসাধীনদের খোঁজ খবর নেন সরকার প্রধান। পরে এ সময় আহতদের সুচিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে সারা দেশে চালানো হয় ধ্বংসযজ্ঞ আর সন্ত্রাসী কার্যক্রম। এতে নিহতের পাশাপাশি আহত হয় প্রায় 1000। আহতদের দেখতে এবং খোঁজ খবর নিতে বিভিন্ন হাসপাতাল পরিদর্শনের অংশ হিসেবে আগারগাঁয়ের পঙ্গু হাসপাতালে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আহতদের দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা। আমি খালি সকলের সহযোগিতা চাই, আর এইভাবে মায়ের কোল খালি হোক এটা আমি চাই না, কারণ আমি তো বাবা মা সব হারিয়েছি। আমি তো জানি হারাবার ব্যথা কত কষ্ট, কিন্তু সেই কষ্ট বুকে নিয়ে তো ফিরে আসতে এদেশের মানুষের জন্য। এখানে আমার তো কোনো চাওয়া পাওয়া নেই। আমি তো আমার ছেলে মেয়ের জন্য কিছু করিনি, শুধু তাদের লেখাপড়া। নিজেরাই চাকরি করছে, নিজেরাই পড়েছে, আমি কতটুকু করতে পেরেছি, কিন্তু আমি দেশের মানুষের জন্য করেছি। কোটার দাবি সবকিছু মেনে নেয়ার পরেও কেন প্রত্যাহার হয়নি আন্দোলন, এমন প্রশ্ন রাখেন সরকার প্রধান। কমপ্লিট শটডাউন, আর তার ফলাফল আজকে এই অবস্থা। সমস্ত দাবি মেনে নেওয়ার পরেও তাদের আর সেই শাটডাউন শেষ হয় না। কী কারণে আমি বুঝি না। আমরা তো সম্পূর্ণ দাবি মেনে নিয়েছি, প্রত্যেক দাবি আমরা মেনে নিয়েছি। আর মামলা তো তাদের না, আমার করা প্রজ্ঞাপন হাইকোর্ট বাতিল করে দেয়। সরকারের পক্ষ থেকেই তো আমরা আপিল করি, এবং ওই হাইকোর্টের সে রায় সেটা স্থগিত করে দেওয়া হয়। তাহলে তো আবার কোটা থেকে যায়। তাহলে আন্দোলনটা কিসের জন্য ছিল? দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিতেই এসব ষড়যন্ত্র বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। দেশবাসীর কাছে আমি বিচার চাই, কি অপরাধটা কি করেছি যে এইভাবে, যেখানে আমি মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছি, মানুষের জীবন মান উন্নয়ন করেছি। আজকে বাংলাদেশ সেই 2008-এর বাংলাদেশ আর 2024-এর বাংলাদেশ তো এক না। বাংলাদেশের মানুষের জীবন মান তো উন্নত হয়েছে। আমাদের অর্থনীতি আজকে কত কত উপরে উঠে গিয়েছিল, এবং এটা মনে হলো যে এটা আর কিছুই না। এটা আমাদের অর্থনীতিকে সম্পূর্ণ পঙ্গু করে দিয়ে বাংলাদেশকে আবার ভিক্ষুকের জাতি করে দেওয়া, এটাই বোধহয় এদের পিছনে ষড়যন্ত্র। দেশ ও মানুষের কল্যাণে তার সরকারের সকল অবদান তুলে ধরে দেশবাসীর কাছে সহযোগিতা চাইলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাবো যে এই ধরনের ধ্বংসযজ্ঞের জন্য এই দেশকে নিয়ে আর কেউ চালাতে না পারে। আমি সকলের সাহায্য চাই, আর আমি চাই না এভাবে মায়ের কোল খালি হোক আর এভাবে মানুষ অসহায় হয়ে পড়ুক। পরে রাজধানীর সেতু ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাইদুর রহমান আবির, মাইটিভি, ঢাকা।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জামাত শিক্ষার্থীদের আন্দোলনে ভর করে অগ্নিসন্ত্রাস করেছে, অস্ত্র নিয়ে মাঠে নেমেছে। সকালে আগুনে ক্ষতিগ্রস্ত সেতু ভবন পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, সাম্প্রতিক সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থাপনা কবে নাগাদ চালু হবে তা এখনই বলা যাচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন, ওই সিদ্ধান্তের উপরে আমরা পর্যায়ক্রমে যেখানে যা করার সেটা করব এবং তিনি প্রত্যক্ষভাবে বিভিন্ন স্থাপনা বিটিভি সহ বিভিন্ন ধ্বংসপ্রাপ্ত স্থাপনায় গিয়েছেন। আদালতের রায় হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা অপেক্ষা করেনি, যার কারণে বিএনপি জামাত এই সুযোগটা নিয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। অসৎ উদ্দেশ্যে শিক্ষার্থীদের আন্দোলনকে ব্যবহার করে তারাই দেশে অরাজকতা সৃষ্টি করেছে বলেও জানান তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সকল নৈরাজ্যকারী ও চক্রান্তকারীদের খুঁজে বের করা হবে জানিয়ে শিক্ষার্থীদের কারো প্ররোচনায় না পড়ার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। কেন এই ছাত্রছাত্রীদের ভুল বোঝানো হলো এবং প্রধানমন্ত্রীর বক্তৃতার পর আধা ঘন্টার মধ্যে আবার কেন ব্লকেটের ডাক দেওয়া হলো এবং সেই ডাক দেওয়ার পরেই সেদিন থেকেই এই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাসী নৈরাজ্য সৃষ্টিকারী জঙ্গি গোষ্ঠী ঢুকে পড়ে দেশের মানুষের উপরে হামলা পরিচালনা করেছে এবং মধ্যযুগীয় বর্বরতাকে হার মানিয়েছে। হ্যাঁ, এই ঘটনা প্রবাহে অনেক শিক্ষার্থীও এই নৈরাজ্যের শিকার হয়েছে, এই ঘটনা প্রবাহের শিকার হয়েছে। আমরা প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার করতে বদ্ধপরিকর। জিজ্ঞাসাবাদের জন্য কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক ডিবি হেফাজতে আছেন বলে জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। দুপুরে জেএমপি কার্যালয়ে তিনি সাংবাদিকদের এই কথা জানান। ডিবি প্রধান বলেন, নূর সহ অন্যদের সাথে তাদের কি কথা হয়েছে জানার চেষ্টা করা হবে। কোটা আন্দোলনকে পুঁজি করে যারা দেশে নারকীয় তাণ্ডব চালিয়েছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন গোয়েন্দা প্রধান। কোমর হলো রিভলভার, সেই কারণে তারা মনে করছে সে পুলিশ হতে পারে। আবার কেউ কেউ বলছে সে যেহেতু রিভলভার নিয়ে আসছে সে নিশ্চয়ই আমাদেরকে মারা, এরকমভাবে তাকে এই ধনিয়া কলেজের পাশ থেকে রাস্তায় নিয়ে তারপরে বেদম পিঠের পর 1-1.5 কিলোমিটার তাকে টেনে নিয়ে গেছে। আমরা নাহিদ ইসলাম হলো প্রধান সমন্বয়ক, আসিফ মাহমুদ এবং আবু বকর মজুমদার বিভিন্ন জায়গাগুলিতে তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। কেউ যদি আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য জায়গায় তাদের তো নিরাপত্তাহীনতার কথা বলে, এটা আমাদের দায়িত্ব, তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সারা দেশে কারফিউ জারি করার পর দেশের পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। রাজধানীতে আজ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল রয়েছে। সকাল থেকে সড়কে বেড়েছে যান চলাচল, কর্মব্যস্ত হয়ে পড়েন কর্মজীবীরা, খুলেছে বিভিন্ন মার্কেট ও বিপণী বিতান। তবে ক্রেতা কম থাকায় কেনাবেচা কম। দ্রুতই কারফিউ তুলে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার দাবি তাদের। এদিকে দেশের অন্যান্য স্থানে স্থানীয় প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ভিন্ন ভিন্ন সময়ে শিথিল রয়েছে কারফিউ। সারা দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় চলমান অনির্দিষ্টকালের কারফিউয়ে বেড়েছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য। বাজারে গিয়ে হিমশিম খাচ্ছে নিম্নবিত্ত মধ্যবিত্তরা। একই সঙ্গে কারফিউ পরিস্থিতি সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেট সংযুক্ত সকল বিনোদন মাধ্যম বন্ধ থাকায় হতাশায় ভুগছেন অনেকেই। খুলনা থেকে শিশির রঞ্জন মল্লিকের রিপোর্ট জানাচ্ছেন জুবাইর রহমান।
চলমান কারফিউর কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও দুর্ভোগে পড়েছে খুলনার সাধারণ মানুষ। বেশি বিপাকে পড়েছে সাধারণ খেটে খাওয়া ও ছোট ব্যবসায়ীরা। কারফিউ আমাদের খুব সমস্যা হচ্ছে, আমরা দোকানে খুলতে পারতেছি না। বর্তমান যে পরিস্থিতি, এতে যে কারফিউ চলতেছে, এই অবস্থায় সংসার চালানো খুবই কষ্টকর। বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহের ঘাটতির কারণে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে মনে করেন ব্যবসায়ীরা। বেচাকেনা খুব খারাপ হচ্ছে কাকা, চিনির দাম বাড়তি, পেটে ভাতই নাই, 200 টাকা দিন হাজিরা হচ্ছে। এই কারফিউটা যদি আপনারা একটু কমাই দেন তাহলে আমাদের পাবলিকদের জন্য একটু ভালো হয়। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক না হলে সামনের দিনগুলোর সংকটও আরও তীব্র হতে পারে বলে মনে করেন অনেকেই। জনজীবনের আর কি শান্তি ফিরে আনা, কারফিউ শিথিল করে দেওয়া, খুলনা শহরে সবাই মোটামুটি যাতে শান্তভাবে চলতে পারে সেই পরিবেশ সৃষ্টি করায়। দ্রুত কারফিউ প্রত্যাহারের আহ্বান জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এটিকে উপযোগ্য করে সহিংসতার রূপ নেয়, ফলে দেশে কারফিউ জারি করা হয়। জনজীবন স্তম্ভিত হয়ে আসে, গাড়ি ঘোড়া, অফিস আদালত সবই বন্ধ থাকে, রাষ্ট্রীয়ভাবে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে থাকে। সরকার এবং তাদের নীতি নির্ধারকদের সুদূরপ্রসারী দৃষ্টি রাখতে হবে যাতে এই ধরনের বিষয়টি দ্বিতীয়বার না ঘটে। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। মেঘনার জোয়ারের পানিতে প্লাবিত ভোলা লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাটের অ্যাপ্রোচ সড়ক ও প্লান্টনের র্যাম। ইলিশা ঘাটের লো ওয়াটার ও হাই ওয়াটার ঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রীদের। দৈনিক 2বার থেকে 3 থেকে 4 ঘন্টায় বন্ধ থাকে পরিবহন ওঠানামা। ভোগান্তি লাঘবে দ্রুত ঘাট সংস্কারের দাবি তাদের। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের রিপোর্ট জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে মেঘনায় অতি জোয়ারের পানিতে তলিয়ে গেছে ভোলার ইলিশা অ্যাপ্রোচ সড়ক ও পন্টুনের র্যাম্প। হাঁটু সমান পানি মারিয়ে এই ফেরিতে ওঠানামা করছেন যাত্রী ও পণ্যবাহী যানবাহন। কেউ ব্যবহার করছেন নৌকা। দিনে 2বার জোয়ারের পানিতে ভোলা লক্ষ্মীপুর রুটে চলাচলকারীদের পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। ইলিশা ফেরিঘাট আইসা দেখি ফেরি থেকে গাড়ি নামতেও পারছে না, উঠতেও পারতেছে না। অতিরিক্ত জোয়ার উঠলে আমরা যাইতে পারি না, মানে ফেরি উঠতে পারে না গাড়ি, এই কারণে 2-3 দিন পর আমরা বাজার হয়নি। দুর্ভোগ পোহাতে হচ্ছে পরিবহন শ্রমিকদেরও। সময় মতো গন্তব্যে পৌঁছানো যাচ্ছে না পণ্য। এর ফলে গাড়িতে থাকা কাঁচামাল সহ অন্যান্য মালামাল নষ্ট হচ্ছে বলে জানান চালকেরা। পরিবহনগুলোকে আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। পানি যখন বাইরে যায় আমরা 2 দিন 3 দিন আটকে থাকি। পল্টন ডুবে থাকে, একটা বাথরুম নাই, গোসলখানা নাই। জোয়ার আসলেও চলতে পারে, বাড়া আসলেও চলতে পারে, এরকম সিস্টেম করে দিলে সবচেয়ে ভালো হতো। ফেরির মাস্টাররা জানান অতি জোয়ারের কারণে পরিবহন লোড আনলোডে কেটে যায় দীর্ঘ সময়। অন্যদিকে বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষ জানান পল্টন ডুবার বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এই জোয়ারের কারণে পানি বৃদ্ধি পাওয়ার কারণে ওয়াটার ঘাট এবং হাই ওয়াটার ঘাট 2 পল্টনই আমাদের ডুবে যাওয়ার কারণে আমাদের ফেরি লোড আনলোডে সমস্যা হইতেছে। অতিরিক্ত জোয়ারের কারণে, পানির কারণে র্যাম থাকে পানিতে ডুবে, যার কারণে ফেরিতে গাড়ি উঠতে পারে না, উভয় পারে একই অবস্থা। এই কারণে আমরা ঘাটে গেলে ওই লোড আনলোডে আমাদের একটু বিলম্ব হয়। আমাদের তীব্র জোয়ারের জন্য, মেঘনা নদীতে তীব্র জোয়ারের জন্য আমাদের ফেরি লোড টার্মিনালের মাধ্যমে ফেরি লোড আনলোডে অনেক সমস্যা হচ্ছে আমাদের। এই জন্য এটার জরুরি ব্যবস্থা নেওয়ার জন্য বিআইডব্লিউটি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইলিশা ফেরিঘাট দিয়ে প্রতিদিন চলাচল করে 5টি ফেরি, চলাচল করে হাজারো যাত্রী ও বিভিন্ন যানবাহন। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এই মুহূর্তে রংপুর থেকে কারফিউ শিথিল ও মহাসড়ক পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি মাহমুদুল হাসান। জি ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে আপনি জানেন যে অনির্দিষ্টকালের জন্য যে সারা দেশে যে কারফিউ সেটি চলমান রয়েছে, তবে কারফিউ চলমান থাকলেও যে সেটি কিন্তু রংপুর বিভাগের যে 8টি জেলা রয়েছে সেখানে কিন্তু সকাল 6টা থেকে একেবারে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে। সেটি তথ্যটি জানিয়েছেন রংপুর জেলা প্রশাসক মোবাচ্ছের হাসান। এবং আপনাকে জানিয়ে রাখি যে রংপুরে যেহেতু সকাল থেকেই একেবারেই রাত 9টা পর্যন্ত শিথিল রয়েছে, এই কারণে সাধারণ মানুষ, আমরা বিশেষ করে আমি রয়েছি রংপুর ঢাকা মহাসড়কে, সেখানে দেখেছি যে সকাল থেকেই একেবারেই কিন্তু যে গণপরিবহন থেকে শুরু করে যে ঢাকাগামী যে বাসগুলো রয়েছে সেখানে কিন্তু একেবারে নির্দ্বিধায় চলাচল করছে। এবং এতে করে সাধারণ মানুষের মাঝে যে এই যে কারফিউ শিথিলের কারণে কিন্তু সাধারণ মানুষের মাঝে একেবারে স্বস্তি ফিরে এসেছে। একটু কারফিউ শিথিল রয়েছে, তারপরে কিন্তু এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা তৎপর রয়েছে, যাতে করে এই কারফিউ শিথিলের সময় কোনো ধরনের কেউ কোনো ধরনের অরাজকতা বা কোনো
ধরনের যেন অপ্রীতিকর কোনো পরিস্থিতি স্বীকার করতে না পারে এবং কোনো ধরনের ঘটনা না ঘটাতে পারে, সে কারণে কিন্তু তারা আসলেই জোরদার টহল তাদের জোরদার রয়েছে। এবং পুরো রংপুরে আমরা দেখেছি তারা কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে তারা কিন্তু একেবারে চেকপোস্ট বসিয়ে সেখানে কিন্তু তারা তাদের তদারকি করছে এবং টহল কিন্তু জোরদার রয়েছে। তবে সব মিলে যদি বলি যে রংপুরে এই যে কারফিউ শিথিলের পর থেকে সাধারণ মানুষের মাঝে যে আমরা দেখেছি যে তাদের মধ্যে কিন্তু যে সংশয় ভয় সেটি কিন্তু একেবারে কাটিয়ে উঠেছে এবং সাধারণ মানুষ কিন্তু পূর্বের মতো যে জীবনযাপন সেটি করছে এবং সাধারণ মানুষের মাঝে যে ভয়ভীতি একেবারেই নেই। সাধারণ মানুষ কিন্তু তারা একেবারেই স্বস্তিতে ফিরেছে এবং সাধারণ মানুষ চায় যে পূর্বের মতো আসলে তারা যেন সেভাবে তাদের কর্মে যেতে পারে, তেমনটাই প্রত্যাশা কিন্তু করছেন রংপুর অঞ্চলের সাধারণ মানুষ। এই ছিল আমার কাছে রংপুর থেকে কারফিউকে ঘিরে সর্বশেষ পরিস্থিতি। মাহমুদুল, আপনাকে ধন্যবাদ। ডিজিটাল বাংলাদেশের নেপথ্য নায়ক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে ঘটে যাওয়া বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়ের 54তম জন্মদিন আজ। সজীব ওয়াজেদ জয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দেশের বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর এম.এ. ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি মুক্তিযুদ্ধ চলাকালে 1971 সালে 27 জুলাই জন্মগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর তার নাম রাখেন নানা শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নে এবং ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার নেপথ্য কারিগর হিসেবে কাজ করছেন পরিশ্রমী, মেধাবী ও পরিচ্ছন্ন জীবন জীবিকার অধিকারী কম্পিউটার বিজ্ঞানী সজীব ওয়াজেদ জয়। দর্শক, সংবাদ শেষ করব ভিন্ন ধরনের এক খবর দিয়ে। মাত্র 4 জন জনসংখ্যা নিয়ে একটি গ্রাম, এর মধ্যে ভোটার সংখ্যা মাত্র 3 জন। ব্যতিক্রমী এই গ্রাম উমানাথপুরের অবস্থান ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার 8 নম্বর রাজীবপুর ইউনিয়নে। প্রতিনিধি সাইফুল ইসলামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে গ্রাম সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন ইলিয়াস কামাল। রূপকথার গল্পের মতো এক গ্রাম, তবে সিনেমার মতো নয়। মাত্র 4 জন মানুষ নিয়ে এই গ্রাম দেখা গিয়েছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রাজীবপুর ইউনিয়নে। পরিবার নিয়ে এই গ্রামে বসবাস করেন দলিল লেখক সিরাজুল সরকার। মাত্র 25 শতক জমির উপর নির্মিত এই বাড়িতে রয়েছে 2টি বসতঘর, একটি গোয়াল ঘর, আছে একটি পুকুর, একটি টয়লেট ছাড়াও কিছু গাছগাছালি। অন্যের জমির আইল দিয়ে এই বাড়িতে প্রবেশ করতে হয়। আর এই বাড়ি ঘিরেই গঠিত হয়েছে উমানাথপুর গ্রাম। উমানাথপুর নামে রয়েছে আলাদা মৌজাও, তবে স্থানীয় গুটি কয়েক মানুষ এই গ্রামের অস্তিত্ব জানলেও বেশিরভাগ মানুষ জানে না এই গ্রাম সম্পর্কে। কেউ জানলেও জানেন না গ্রামের ইতিহাস বা উৎপত্তির গল্প। ওই যে বাড়িটা যে এটা হচ্ছে এক গ্রামে একটা বাড়ি, এটা হচ্ছে উমানাথপুর পড়ছে। এই বাড়িটা একটা বাড়ি একটা গ্রাম, এটা হচ্ছে উমানাথপুর। আমি অতখানি দেখতেছি এই বাড়িটাই একটা বাড়ি একটা ওই গ্রামে 4টা বোর্ডার। ওইটা আমি আগে যে সেটেলমেন্ট রেকর্ডে এই গ্রামটা এইভাবে আছে আগের থেকেই। আমি তো এই টিএটের চেয়ারম্যান ছিলাম, তখন এই গ্রামটা এইভাবেই পাইছি। গ্রামে বসবাসকারী সিরাজুল সরকার জানান, তার বাবা সাবেক ইউপি সদস্য রমজান আলী সরকার ব্রিটিশ আমলে এই বাড়িটি প্রতিষ্ঠা করেন। বাবা মারা যাওয়ার পর পৈতৃক সূত্রেই বসবাস করছেন তিনি। এই আমার আব্বা মারা গেছেন, আমার আম্মা মারা গেছেন, এরপরে থেকে আমি এই একা এই বাড়িতে। আমার স্ত্রী একা, পরে তো এই যে সন্তান 2 জন হয়েছে, 2 জনের পরে তারা নিয়ে আমি বসবাস করতেছি। গ্রামের অবস্থান সম্পর্কে বিস্তারিত ধারণা নেই স্থানীয় প্রশাসনের, তবে এটি যে ব্যতিক্রম ঘটনা এই বিষয়ে নিশ্চিত স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা। ঈশ্বরগঞ্জ উপজেলার 8 নম্বর রাজীবপুর যে ইউনিয়নটি রয়েছে, সেখানে উমানাথপুর নামের গ্রামে বেসিক্যালি 4 জন সদস্য নিয়ে এই গ্রামটি গঠিত এবং এতে ভোটার সংখ্যা হচ্ছে 3 জন। বিষয়টি সম্পর্কে আমি সম্প্রতি অবগত হয়েছি। এটি নিঃসন্দেহেই একটি ব্যতিক্রম ঘটনা। অনন্য এই গ্রামকে ঐতিহ্যবাহী হিসেবে ঘোষণা করে তা সংরক্ষণ করার দাবি জানিয়েছে এলাকাবাসী। ইলিয়াস কমল, মাই টিভি। দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দেশের অর্থনীতি পঙ্গু করতেই ষড়যন্ত্র করে পরিস্থিতি অস্থিতিশীল করা হচ্ছে বললেন প্রধানমন্ত্রী। পঙ্গু হাসপাতালে খোঁজ নিলেন আহতদের চিকিৎসার। আন্দোলনে ভর করে অস্ত্র নিয়ে মাঠে নেমেছে বিএনপি জামাত, বললেন ওবায়দুল কাদের। নৈরাজ্যকারী ও চক্রান্তকারীদের খুঁজে বের করা হবে, মন্তব্য পররাষ্ট্রমন্ত্রী। জিজ্ঞাসাবাদের জন্য কোটা আন্দোলনের 3 সমন্বয়ক ডিবি হেফাজতে আছেন, জানালেন ডিবি প্রধান। নুরু সহ অন্যদের সাথে কি কথা হয়েছে জানার চেষ্টা করা হবে। ঢাকা সহ 4 জেলায় আজ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল। সড়কে বেড়েছে যান চলাচল, কর্মব্যস্ত কর্মজীবীরা।
এবং কার্ফিউ পরিস্থিতিতে ঢাকার বাইরেও বেড়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। বাজারে গিয়ে বিপাকে নিম্ন ও মধ্যবিত্তরা। দর্শক সাথে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytv বাংলা ও facebook/mytv বাংলা। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি উপমা কুন্ডু। আল্লাহ হাফেজ।